ছোট্ট এক শহরের ঠিক মাঝখানে গত ৭০ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হোলি অ্যাঞ্জেল মেডিকেল কলেজ। কিন্তু হঠাৎই এই কলেজের সাফল্যে কার যেন বদনজর লেগে যায়। ফাইনাল ইয়ারের কিছু স্টুডেন্ট অজানা কোনো কারণে ক্যাম্পাসে এসে নিজেদেরকে শেষ করতে থাকে। পুলিশ যখন এই কেসের কোনো কুল কিনারা করতে পারে না, তখনই গুজব ছড়িয়ে যায় যে এই রহস্য খুনগুলোর সাথে জড়িয়ে আছে কোনো এক ভয়ঙ্কর আত্মা। তবে রহস্যে ভরা এই গল্পের প্রতিটা মৃত্যুর সাথে এই কলেজেরই এক প্রফেসরের ছিল গভীর সম্পর্ক। কারণ কারো মৃত্যু হওয়ার আগেই সে স্বপ্নে তাকে দেখতে পেত। যেই কলেজে একের পর এক রহস্যময় ঘটনা ঘটে চলেছে, সেখানে হঠাৎ ডাক পড়ে গোস্ট হান্টার রুবেনের। কেউ বুঝতে না পারলেও রুবেন ঠিকই এখানে ভয়ানক কোনো কিছুর অস্তিত্ব টের পায়। টুইস্ট আসে তখনই যখন রুবেন সেই আত্মার রহস্য খুঁজতে গিয়ে বের করে আনে অতীতের ভয়ানক এক পাপকে, যা গত ৩৪ বছর ধরে কোনো কাকপক্ষীও টের পায়নি। কি হয়েছিল এই কলেজে? হঠাৎ ৩৪ বছর পর কি এমন হলো যে কলেজের পাপের খেসারত দিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের? আর ওই প্রফেসরের সাথেই বা এসবের কি সম্পর্ক? এমনই সাসপেন্সে মোড়ানো মিস্ট্রি, টুইস্ট আর হরর থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি শাবদাম। সাদা জামা পরা একটা মেয়ে অনেক বাতাসের মধ্যে পুরনো এক বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হয় হাজার হাজার বাদুড় তার কানের একদম কাছে এসে চিৎকার করছে। তীব্র এই আওয়াজ থেকে বাঁচতে সে কোনো রকমে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেয়। পর মুহূর্তেই মেয়েটা কেন যেন লাফ দেয়। এমনই ভয়ানক স্বপ্ন দেখে অবন্তিকা বেশ ঘাবড়ে চোখ মেললেই শুনতে পায় সবাই হই হুল্লোড় করে দৌড়ে জানালার কাছে যাচ্ছে। কৌতূহল বশত অবন্তিকাও দৌড়ে আসে, দেখে একটু আগে সে স্বপ্নে যেমন জামা পরা ছিল সেভাবে যেভাবে লাফ দিয়েছিল এই মেয়েটাও ঠিক একইভাবে পড়ে মারা গেছে। বেশ পুরনো আমলের এই মেডিকেল কলেজে এমন এক ঘটনা ঘটায় পরের দিনই খবরটা হয়ে যায় পেপারের হেডলাইন যে এটা আত্মহত্যা নাকি ভৌতিক কোনো ঘটনা। এই খবর পড়ে কলেজের ডিন প্রচুর রেগে বলে, এই বছর আমাদের কলেজের বয়স ৭০ বছর হয়ে যাবে। এমন সময় এমন একটা খবর বের হওয়া কি ঠিক হলো? ২ সপ্তাহে ২টা এমন মৃত্যু হলো। এক মহিলা প্রফেসর বলে, পাশের এক কলেজে পরপর ৩ জন মারা যাওয়ার পর সেই কলেজের অনেক বদনাম হয়েছে। আমার তো মনে হয় আমাদের কলেজ থেকে বহিষ্কার হওয়া কিছু স্টুডেন্ট মিলে এসব গুজব ছড়াচ্ছে। আরেক প্রফেসর বলে, যাই হোক না কেন, তবে ৩ মাস পর নতুন অ্যাডমিশনের আগেই এসব বন্ধ করতে হবে। তাই কোনো চার্চের ফাদার বা তান্ত্রিককে ডাকলেই ভালো হয়। ডিন রেগে বলে, এমন এক মেডিকেল কলেজে তান্ত্রিক ডাকলে উল্টা আরো বদনাম হবে। তখনই একজন বলে, তাহলে আমরা কোনো গোস্ট ইনভেস্টিগেটরকে ডাকতে পারি। আমাদের এই ছোট্ট শহরে এদের তেমন প্রচলন না থাকলেও ইউকে, ইউএসএ, এমনকি মুম্বাইতেও এরা লাইসেন্স নিয়ে কাজ করছে। ছোট্ট এই শহর থেকে ১০০ মাইল দূরে গোস্ট ইনভেস্টিগেটর রুবেন তখন এমনই এক তদন্তে এসেছে। বাসাটা ছোট্ট এক পরিবারের। দিয়া নামের বাচ্চা মেয়েটা বেশ কয়েকদিন আগেই মারা গেছে। হঠাৎ বাসায় ভূতের তাণ্ডব শুরু হলে ডাক পড়ে রুবেনের। রুবেন তার অত্যাধুনিক ফ্রিকোয়েন্সি মেশিন ব্যবহার করে দিয়ার আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। রুবেন জিজ্ঞেস করে, দিয়া, তুমি বাবা না মা, কাকে বেশি ভালোবাসো? কথাটা শোনার সাথে সাথেই ঘরের সব আলো কাঁপতে থাকে। দিয়ার সব খেলনা একা একাই চলতে শুরু করে। রুবেন জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবা মায়ের পর রেগে আছো? দিয়া রেগে অশরীরী এক কণ্ঠে বলে, সুইটি। রুবেন অবাক হয়ে জিজ্ঞেস করে, সুইটিকে? সাথে সাথেই পাশের জানালা আপনা আপনি খুলে যায়। দিয়ার সাথে তার প্রিয় পুতুলের ছবিটা আপনা আপনি নিচে পড়ে যায়। রুবেন বলে, তোমার পুতুল সুইটিকে বাবা মা ফেলে দিয়েছে, তাই রাগ করেছো তাই না? কালই সুইটিকে ফিরিয়ে আনবো, ব্যাস। সাথে সাথে দিয়া শান্ত হয়ে যায়। রুবেন সেই পুতুল খুঁজে দিয়ার বাবা আর মাকে দিয়ে বলে, আত্মাদেরও রাগ হিংসা থাকে। আপনারা যখন এই পুতুল ফেলে দিয়েছেন, দিয়ার মনে হয়েছে আপনারা তাকে ভুলে যাবেন, তাই রেগে অমন করছিল। তবে ওদের কাছে গিয়ে বুঝিয়ে বললে তারা ঠিকই বোঝে। দিয়ার কেস সলভ করেই রুবেন সোজা চলে আসে মুন্নারের সেই ৭০ বছর পুরনো মেডিকেল কলেজের কেস সলভ করতে। রুবেন ডিন জনকে জিজ্ঞেস করে, আপনার কি আসলেই মনে হয় যে এই মৃত্যুগুলোর পেছনে কোনো ভৌতিক ব্যাপার আছে? ডিন বলে, কোনো স্টুডেন্ট পড়ালেখা আর পরীক্ষার স্ট্রেস সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে, তো কেউ কেউ পরিবারের চাপ সামলাতে না পেরে এমনটা করে। কিন্তু মিডিয়ার কাজ হলো বিষয়টাকে বাড়িয়ে বলা। এই কেসটাও এমন কিছু। কলেজ কর্তৃপক্ষ আপনাকে 10 দিন সময় দিয়েছে, আপনি আপনার মতো করে তদন্ত করেন, তবে ফাইনাল রিপোর্টে এটাই বলবেন যে এসব গুজব ছাড়া আর কিছুই না। রুবেন বলে, রিপোর্টটা আমার উপরে ছেড়ে দিন, আগে আমি তদন্ত করব, তারপর বলবো। কিছুক্ষণ পরে দিন গাড়িতে বসে কাউকে ফোনে বলে, আমরা যে ভূতের কাহিনী বানিয়েছিলাম সেটা
বোর্ড মিটিং এ সবাইকে বিশ্বাস করিয়ে দিয়েছি। আর এই গল্পকে বিশ্বাসযোগ্য করার জন্য মুম্বাই থেকে গোস্ট ইনভেস্টিগেটরকেও এনেছি। 1 সপ্তাহ পর এটা বলে রিপোর্ট জমা দিব যে এখানে এমন কিছুই নেই। ব্যাস, আমাদের কাজ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আমি সব সামনে নিব। গেস্ট হাউসে পৌঁছে রুবেন কলেজের কর্মচারী আরোগাকে বলে আমাকে এই কলেজের পুরো নকশা এনে দিবে। তাছাড়াও এই কলেজে কতগুলো ডিপার্টমেন্ট আছে, কতগুলো ব্লক আছে, কোন ডিপার্টমেন্টে কতজন প্রফেসর আর স্টুডেন্ট আছে, সবার বিস্তারিতও দিবে। আরোগে যেতেই রুবেন বেশ দূর থেকে চার্চের ঘন্টার শব্দ শুনতে পায়। কয়েকদিন আগে মেয়েটার যেখানে মারা গিয়েছিল, আরোগে রুবেনকে সেই জায়গায় এনে বলে ঠিক ওইখান থেকে মেয়েটার প্রথমে নিচে পড়ে, তারপর নিচে পড়ে সোজা উপরে চলে যায়। মেয়েটা 4th ইয়ারের স্টুডেন্ট ছিল। রুবেন সেই মেয়েটার ক্লাসে এসে সবাইকে বলে এই জেনারেশনের কারো সম্পর্কে জানতে হলে তাদের ফ্রেন্ড অথবা টিচারের কাছে জিজ্ঞেস করতে হয়, কারণ বাবা মা পরিবার থেকে তারাই বেশি ভালো জানে। এখন তোমরাই বলো, শ্বেতা আর মুকেশ এদের জীবনে কোনো সমস্যা ছিল? ছোটখাটো যে কোনো সমস্যা হোক, সেটা পড়ার অতিরিক্ত চাপ, পারিবারিক সমস্যা বা লাইফ কিছু থাকলে আমাকে বলো। কয়েকটা মেয়ে হাত তুললে তাদের মধ্যে একজন জানায় শ্বেতা সবসময় তাদের সাথেই ঘুরতো। আরেকজন বলে শ্বেতা খুবই চঞ্চল স্বভাবের ছিল, সব সময় সবাইকে হাসাতো, তার সাথে থাকলে সময় কিভাবে যেত টেরই পাওয়া যেত না। আরেকটা মেয়ে বলে তবে ওর মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকেই তাকে বেশ বিমর্ষ দেখাতো। কেউ একটু জোরে কথা বললে বা হাসলে কেমন যেন ঘাবড়ে যেত, এমনকি আমাদের সাথে কোথাও যেতেও চাইতো না। কিছু জিজ্ঞেস করলে ঝাড়ি দিয়ে সরিয়ে দিত। তবে সে যে এমন কোনো পদক্ষেপ নিবে তা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। রুবেন শ্বেতার ডেস্কের কাছে আসে, দেখে তাতে 2টা বৃত্ত আঁকানো, তার মাঝে এর মতো কিছু একটা লেখা, আবার তার মাঝে 3 কোণা একটা চিহ্ন আঁকা। অদ্ভুত এই চিহ্ন দেখে রুবেন বেশ চিন্তায় পড়ে যায়। ক্লাস থেকে বের হয়ে কথা বলতে আসে নিউরোবায়োলজির প্রফেসর অবন্তিকার সাথে। আর এই অবন্তিকাই সেদিন শ্বেতার মৃত্যুর স্বপ্ন দেখেছিল। রুবেন জিজ্ঞেস করে গত 2 দিন ধরে নিউরোবায়োলজি ক্লাসে যাচ্ছেন না কেন? আর সেদিন শ্বেতার মৃত্যুর ঠিক আধা ঘন্টা আগে শ্বেতা আপনার ক্লাস থেকে বের হয়েছিল। অবন্তিকা কেন যেন রেগে বলে বেল বাজার পর সব স্টুডেন্টরাই তো বের হয়েছিল, এতে আমার আর কি করার আছে? রুবেন বলে কিন্তু আমি তো জানতে পেরেছি ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে আপনি শ্বেতার সাথে কথা বলেছিলেন। অবন্তিকা বিরক্ত হয়ে বলে শ্বেতা ক্লাসে মনোযোগী ছিল না, তাই তাকে বুঝাচ্ছিলাম। এতে এমন কি হয়ে গেছে? আর আপনি ভূত খুঁজতে এসেছেন না ক্রাইম ইনভেস্টিগেশন করতে এসেছেন? রুবেন বলে আপাতত তদন্ত করছি, সিচুয়েশনের সাথে সাথে বলতে পারবো ভূত না খুনে তদন্ত করতে এসেছি। আসলে ছোটবেলায় দাদি নানা রকমের গল্প শোনাতো, তবে ভূতের গল্প শুনতে একটু বেশি ভালো লাগতো, তাই সেই কৌতূহল থেকেই এই প্রফেশন বেছে নিয়েছি। অবন্তিকা রেগে বলে একটু ভালো করে ভাবলেই বুঝবেন ভূত বলতে কিছুই নেই। আমি বিজ্ঞানে বিশ্বাস করি, আপাতত স্টুডেন্ট প্লাস লেকচারার হয়ে কাজ করছি। একটা টপিকে থিসিস করছি, তা হলো দুনিয়ার সবকিছু ব্রেইন আর হৃদয়ের সাথে জড়িত, বাকি সবকিছু একটা ভ্রম ছাড়া আর কিছুই না। তাই আমার সাথে যুক্তিতর্কে আপনি কখনোই জিততে পারবেন না। রুবেন বলে আমি যে বিষয়ে কাজ করি তা অনুভব করতে হয়, যুক্তি দিয়ে বুঝতে হয় না। অবন্তিকা রেগে বলে দেখেন আমার থিসিস জমা দেওয়ার সময় হয়ে গেছে, তাই 2 দিনে ছুটি নিয়েছি, আর এই জন্যই ক্লাসে যাইনি। তখনই চার্চের ঘন্টা শুনে রুবেন পেছনে তাকায়। অবন্তিকা আর কথা না বাড়িয়েই চলে যায়। রুবেন তার বন্ধু দীপককে কল দিলে দীপক জিজ্ঞেস করে হলি অ্যাঞ্জেল মেডিকেল কলেজে কাজ শুরু করেছিস? রুবেন বলে এখানে 7টা ব্লক, 17টা ডিপার্টমেন্ট, তবে আপাতত কলেজের সব ক্লাস, ল্যাব, ওয়াশরুম, হোস্টেল এইগুলোই আমার তদন্তের জায়গা। রুবেন কলেজে 2টা সুইসাইড কেসে তদন্তকারী ইন্সপেক্টর রাঘবের কাছে আসলে রাঘব রুবেনের প্রফেশনের নাম শুনে টিটকারি করে বলে একটা খুনের ভিকটিমকে খুঁজে পাচ্ছি না, তুমি একটু মেয়েটার আত্মাকে জিজ্ঞেস করো তো তার খুনিকে, বলেই হো হো করে হাসতে থাকে। রুবেন বিরক্ত হয়ে বলে আপনার ডিপার্টমেন্ট খুনিকে ধরতে পারেনি, এটার ব্যর্থতা আপনার। যাই হোক, হলি অ্যাঞ্জেল কলেজের ওই 2 স্টুডেন্টের ক্রাইম সিনের ছবি আর এফআইআর কপি দরকার। রাঘব আর তর্ক না করে সব বিস্তারিত দিলে রুবেন সব পেপার আর ছবি ভালোভাবে দেখতে থাকে। আরোগে রুবেনকে মর্গে নিয়ে এসে বলে কেস এখনো চলছে, তাই লাশ দেখার পারমিশন দিচ্ছে না। আমি কলেজের অ্যাডমিনের সাথে কথা বলে অনুমতি নিয়ে এসেছি, 10 মিনিটে কাজ শেষ করতে হবে। অল্প কয়েকদিনেই লাশের এই বেহাল অবস্থা দেখে রুবেন জিজ্ঞেস করে এদের বাবা মা লাশ নিয়ে যায়নি কেন? আরোগে বলে মৃত্যুর কারণ কি সেটা না জানলে লাশ নিতে দিবে না, দুজনের লাশই এখানে আছে। রুবেন জিজ্ঞেস করে মুকেশের লাশটা কোথায়? ডক্টর জানায় লাশ হিমাগারের বাইরে আছে। বলেই মুকেশের লাশের কাছে এসে কাপড় সরাতেই দেখা যায় মুকেশের মুখ বাঁকা হয়ে আছে, সারা শরীরে 1 ফোঁটাও চামড়া নেই। রুবেন বলে স্ট্রোক হলে এমন হাত বা মুখ বেঁকে যায়, কিন্তু আত্মহত্যার কেসের জন্য বিষয়টা অস্বাভাবিক। ডক্টর বলে -10 ডিগ্রি তাপমাত্রা আর লাশে পচন না ধরার কেমিক্যাল দেওয়ার পরও কোনো লাশ এত সহজে নষ্ট হয় না, কিন্তু এই দেহটার হাত পা আর মুখ দিন দিন এমন হয়ে যাচ্ছে। সিনিয়র ডক্টররাও কোনো ব্যাখ্যা দিতে পারছে না। শ্বেতার লাশেরও একই অবস্থা, তার লাশকেও বাইরে রাখতে বলা হয়েছে। রুবেন আরোগেকে জিজ্ঞেস করে একদিকে লাশ অস্বাভাবিকভাবে পরিবর্তন হচ্ছে,
আর অপরদিকে তাদের কান থেকে রক্ত পড়ছে। এফআইআর অনুযায়ী শ্বেতার মাথায় আঘাতের কারণে কান থেকে রক্ত পড়ার সম্ভাবনা আছে, তবে মুকেশের ক্ষেত্রে এমনটা হওয়ার কথা না। হঠাৎই রুবেন খেয়াল করে মুকেশের হাতে সেই একই চিহ্ন আঁকা যেটা সে শ্বেতার টেবিলে দেখেছিল। রুবেন মনে মনে বলে, এখন আমাকে ঘোস্ট ইনভেস্টিগেটর হিসেবেই কাজ করতে হবে। বলেই চলে গেলে মুকেশের হাত একা একাই নড়ে ওঠে। এদিকে অবন্তিকা হঠাৎই অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। রুবেন তার ভূতের ফ্রিকোয়েন্সি ধরার সব যন্ত্রপাতি নিয়ে শ্বেতার ক্লাসে আসে। আর ওকে অবাক হয়ে জিজ্ঞেস করে এগুলো দিয়ে কি হবে। রুবেন বলে, এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স, যেটা মানুষের মধ্যে চুম্বকীয় আকর্ষণ সৃষ্টি করে। তাই যদি তারা এই রুমে উপস্থিত থাকে তাহলে আমরা এই মিটার থেকে তাদের উপস্থিতি বুঝতে পারবো। একটা ক্যামেরা দেখিয়ে বলে, নর্মাল ভিডিও ক্যামেরা শুধু সেটাই রেকর্ড করে যেটা আমরা দেখতে পারি, কিন্তু এটা এমন এক ক্যামেরা যা আমাদের চোখে না দেখা যায় সেগুলোকেও আলট্রা ভায়োলেট ইমেজের মাধ্যমে ক্যাপচার করে। এরপর এক মাইক্রোফোন দেখিয়ে বলে, আমাদের কানে কিছু শব্দ শোনা যায় আর কিছু শব্দ শোনা যায় না। এই ভয়েস রেকর্ডার শুধু সেই শব্দগুলো রেকর্ড করতে পারে যা আমরা শুনতে পারি না, কিন্তু আর আশেপাশের উপস্থিত সমস্ত স্পিরিটের শব্দ রেকর্ড করতে পারে। এবার একটা থার্মাল ক্যামেরা দেখিয়ে বলে, আমাদের শরীরের তাপমাত্রার মতো আত্মার তাপমাত্রাও এই রেকর্ডার রেকর্ড করতে পারে। বলেই রুবেন টেবিলের উপর রেকর্ডার রেখে পুরো কলেজ ঘুরতে থাকে। এভাবেই দিন রাত সে ভূতের খোঁজ করে বেড়ায়। আসলে সেদিন মুকেশের কানে অদ্ভুত কোনো আওয়াজ এসেছিল, যেটা সহ্য করতে না পেরে সে কলম দিয়ে নিজের হাতে সেই চিহ্নটা এঁকেছিল। এরপরই নিজেকে শেষ করে দেয়। রুবেন অবন্তিকাকে জিজ্ঞেস করে, মাথায় আঘাত বা কানের ইনফেকশন ছাড়া আর কোনো কারণে কি কান দিয়ে রক্ত পড়তে পারে? অবন্তিকা বলে, গুগলে সার্চ করলেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই আমার সাথে কথা বলার বাহানা খোঁজার দরকার নেই। বলে অবন্তিকা সেখান থেকে চলে যায়। রুবেন এবার একে একে সব জায়গায় তদন্ত চালাতে থাকে, কিন্তু তেমন কিছুই পায় না। রুবেন এবার রেডিস হোস্টেলে তদন্তে আসে। সব যন্ত্রপাতি সেট করতে করতে আরুকাকে বলে, আমি শ্বেতার রুমটা দেখে আসছি, তুমি মনিটরে কোনো সিগন্যাল দেখলে আমাকে ওয়াকি টকিতে জানাবে। রুবেন শ্বেতার রুমে এসে সব ভালো করে দেখতে থাকে। হঠাৎ সে ড্রয়ারে একটা চোখের আর কানের ড্রপ খুঁজে পায়। হঠাৎই কারো হেঁটে যাওয়ার শব্দ শুনতে পেয়ে দ্রুত রুমের বাইরে আসে। একটু সামনে আসতেই সিঁড়ির কাছে আবারও একই শব্দ শুনতে পায়। রুবেন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। হঠাৎ পেছনে একটা স্টিলের গ্লাস কোথা থেকে যেন উড়ে আসে। রুবেন সেদিকে ঘুরে তাকাতেই হঠাৎ খেয়াল করে পেছনে একটা তালা দেওয়া বন্ধ দরজা একা একাই নড়ে উঠছে। কেউ যেন সেটা ভেঙে বাইরে আসতে যাচ্ছে। আরোকে হঠাৎ খেয়াল করে দোতলার ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে। ভালো করে মনিটরে তাকাতেই বিভৎস চেহারার এক মেয়েকে দেখে ভয়ে চেয়ার উল্টে নিচে পড়ে যায়। ভয়ে সেখান থেকে উঠে দোতলায় চলে আসে। এদিকে রুবেন সামনে হাঁটতে হাঁটতেই হঠাৎ পেছনে কারোর হাঁটার শব্দ পেয়ে তাকালে কাউকে দেখতে না পেয়ে আবারও সামনে তাকাতেই হুট করেই সাদা পোশাক পরা এক ভয়ঙ্কর চেহারার মেয়ে তার সামনে চলে আসে। রুবেন কোনো কিছু না ভেবেই মেয়েটাকে এক থাপ্পড় মারে। আসলে এটা কোনো ভূত না, বরং হোস্টেলের একটা মেয়েরই সাজানো নাটক। এরপর সেই মেয়েটাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে থাকে। মেয়েটা কল করে সবাইকে বলে দেয় যে সে ধরা পড়ে গেছে। একে একে বাকি মেয়েরাও রুম থেকে বেরিয়ে তাদের পিছু হাঁটে। রুবেন সবাইকে নিয়ে সোজা অবন্তিকার রুমে এসে দরজায় ধাক্কা দেয়। অবন্তিকা দরজা খুলে বিরক্ত হয়ে বলে, কি হয়েছে? রুবেন বলে, এখনো বুঝতে পারছেন না কি হয়েছে? ওদের এসব করার আইডিয়া কে দিয়েছে? অবন্তিকা বলে, আসলে আমি পরীক্ষা করছিলাম যে আপনি যে যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন সেগুলো সত্যি কাজ করে কিনা। রুবেন রেগে বলে, এরপর থেকে আমার কাজ এভাবে নষ্ট করবেন না। অবন্তিকা রেগে দরজা বন্ধ করে দেয়। সব মেয়েরা যার যার রুমে চলে গেলে হঠাৎ অবন্তিকার রুমের বাইরেই নেগেটিভ এনার্জি ইন্ডিকেটর জ্বলতে থাকে। রুবেন আবারও অবন্তিকার দরজায় নক করলে অবন্তিকা দরজা খুলতেই রুবেন বলে, আমি এখন হোস্টেলের সব রুমের তদন্ত করব, আপনি কি আপনার ফোনটা বন্ধ করতে পারেন? আমার ফ্রিকোয়েন্সি হতে সমস্যা হচ্ছে। অবন্তিকা বলে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বলেই দরজা বন্ধ করে দেয়। রুবেন তখনও হোস্টেলের এদিকে সেদিকে ভূত খুঁজেই চলছে। এদিকে অবন্তিকা টেবিলের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তার হাতের আঙ্গুলগুলো একা একাই নড়তে থাকে। অবন্তিকার বেশ ভয় হলেও বিষয়টাকে পাত্তা দেয় না। পরের দিন সকালে রুবেন শ্বেতার ফোন পেলে দ্রুত তার ল্যাপটপের সাথে কানেক্ট করে। শ্বেতার ফোনে একটা ছবি দেখে রুবেনের বেশ খটকা লাগে। ছবিতে তার মুখ ঠিক সেভাবেই বাকিয়ে আছে যেভাবে তার লাশটা এখন মুখ বাকিয়ে আছে। আবার শ্বেতার দাঁতগুলো ঠিক সেভাবেই বেরিয়ে আছে যেমনটা তার লাশের দাঁত বেরিয়ে আছে। হঠাৎ খেয়াল করে স্ন্যাপ ফিল্টারে পেছনে কারোর উপরে ইন্ডিকেট করছে, কিন্তু সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। রুবেন ছবিতে থাকা আরেকটা মেয়ের ব্যাপারে অবন্তিকাকে জিজ্ঞেস করলে অবন্তিকা বলে মেয়েটার নাম দীপিকা, 4th ইয়ারে পড়ে। বলে দীপিকাকে কল করে, কিন্তু দীপিকার ফোনে কল যায় না। তাই সে দীপিকার বান্ধবী রিমাকে কল করে। রিমা বলে, জানি না যে দীপিকা কোথায় চলে গেছে, আমার মনে হয় দীপিকা তার বন্ধু রাকেশের বাসায় গেছে। অবন্তিকা কথা বলতে বলতেই অপর হাত দিয়ে পেন্সিল দিয়ে শ্বেতার বেঞ্চে দেখা সেই একই রকমের চিহ্ন তার খাতায় আঁকায়। অবন্তিকার এমন আচরণে রুবেনের বেশ সন্দেহ হয়। রিমা বলে, রাকেশের নাম্বার তো আমার কাছে
নেই, কিন্তু রাকেশ কোচির লাল অ্যাপার্টমেন্টে থাকে। রুবেন আরোগ্যকে নিয়ে লাল অ্যাপার্টমেন্টে এসে রাকেশের বাকি বন্ধুদেরকে দীপিকার ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে রাকেশের এক বন্ধু বলে দীপিকা কাল সকালেও এসেছিল। এরপর রাতে তারা দুজন একসাথে কোথায় যেন একটা চলে গেছে। রাকেশকে কলে পাওয়া না যাওয়ার কারণে রুবেন বলে রাকেশ যখনই কল ব্যাক করবে তখনই আমাকে জানাবে। এদিকে রুবেন রাকেশের রুমে আসে, দেখে পুরো রুমে দীপিকা আর রাকেশের ছবিতে ভরা। অবাক করা বিষয় হলো এখানেও শ্বেতার মতোই একটা কানের ড্রপ আছে, সাথে একটা প্রেসক্রিপশনও আছে। রুবেন প্রেসক্রিপশনের ঠিকানা অনুযায়ী ডক্টরের সাথে দেখা করতে আসলে ডক্টর বলে দীপিকা কান ব্যথা আর অদ্ভুত কোনো আওয়াজের ব্যাপারে বলেছিল। এমন সমস্যা আমি আগে কখনোই শুনিনি। রুবেন জিজ্ঞেস করে দীপিকা ঠিক কি বলেছিল। ডক্টর বলে সেদিন দীপিকা কাঁদতে কাঁদতে বলে গত 10 দিন ধরে তার এই ব্যথা হচ্ছে। হঠাৎ ব্যথা হয় আবার হঠাৎই থেমে যায়। যখন ব্যথা হয় তখন মনে হয় যেন হাজার হাজার বাদুড় চিৎকার করছে। ডক্টর বলে আমার মতে ওর অডিও হ্যালুসিনেশন হচ্ছিল। রুবেন জিজ্ঞেস করে ট্রিটমেন্ট দেওয়ার সময় অদ্ভুত কিছু লক্ষ্য করেছিলেন। ডক্টর বলে অটোস্কোপি করার সময় কোনোভাবেই দীপিকাকে কন্ট্রোল করা যাচ্ছিল না, যন্ত্রণায় ছটফট করছিল, সহ্য করতে না পেরে চিৎকার করে কান্না করতে করতে বলছিল আমাকে এই আওয়াজ থেকে বাঁচান। এরপর আমি দীপিকাকে কানের ড্রপটা সাজেস্ট করি। রুবেন কলেজের প্রিন্সিপাল জনকে বলে আমরা যদি পুলিশের কাছে দীপিকার মিসিং কেস ফাইল করি তাহলে তাকে খুঁজে বের করে হয়তো এই সমস্যার সমাধান করতে পারবো। জন বলে এখন যদি আমরা বলি যে আমাদের এক স্টুডেন্ট মিসিং তাহলে মিডিয়া এটাকে অনেক বড় একটা হরর কাহিনী বানিয়ে ফেলবে, তখন আমি কলেজের কর্তৃপক্ষকে কোনো জবাব দিতে পারবো না। রুবেন রেগে রুম থেকে বেরিয়ে যায়। কটেজে ফিরে রুবেন বাদুরদেরকে নিয়ে রিসার্চ করতে থাকে। আরোগ্যে আসলে রুবেন জিজ্ঞেস করে তুমি বাদুরদের ব্যাপারে কি জানো। আরোগ্যে বলে এটুকু জানি যে দিনের বেলায় উল্টো হয়ে ঘুমিয়ে থাকে আর রাতের বেলা চিচি করে মানুষের ঘুম নষ্ট করে। রুবেন বলে আমরা যে আল্ট্রাসনিক সাউন্ড শুনতে পাই না এই বাদুরগুলো সেই ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে। এর মাধ্যমে সে তার শিকার আর যাওয়ার রাস্তা খুঁজে বের করে। তখনই অবন্তিকা রুবেনকে কল করে জিজ্ঞেস করে কাল আমার থিসিস সাবমিশন, তাই ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম দীপিকার কি হলো সেটা খোঁজ নিয়ে দেখি। রুবেন বলে আপনার কলেজের স্টুডেন্ট মিসিং হয়ে গেছে, অন্তত আপনি তো সাহায্য করতে পারেন। অবন্তিকা বলে সেদিন যখন আপনি আমাকে ফোন সুইচ অফ করতে বলেছিলেন তখন দরজা লাগানোর পরে আমি ফোনটা অফ করে দিয়েছিলাম। রুবেনের হঠাৎ মনে পড়ে অবন্তিকা ফোন বন্ধ করার পরও রাডারে রেড সিগন্যাল দেখাচ্ছিল। রুবেন বলে কাল কাজ শেষ করে দেখা করেন। দীপিকা ব্যাগ নিয়ে হোস্টেলে ফেরত আসতেই ওয়াচম্যান রুবেনকে কল করে দীপিকার কথা জানিয়ে দেয়। রুবেন এক মুহূর্ত দেরি না করে হোস্টেলের দিকে রওনা দেয়। এদিকে দীপিকা যতই হোস্টেলের দিকে যাচ্ছে ততই তার কানে বাদুড়ের আওয়াজ আসছে। এত আওয়াজ সহ্য করতে না পেরে দীপিকা কানে হাত দিয়ে নিচে বসে পড়ে। ঠিক তখনই একা একাই সে মাটিতে পড়ে যায় আর তার হাত বাঁকিয়ে আসে। মনে হয় কোনো অদ্ভুত শক্তি তাকে টানছে। সাথে সাথেই দীপিকার হাতের উপরে সেই অদ্ভুত চিহ্নটা ভেসে ওঠে। চোখের পলকেই তাকে কোনো অদৃশ্য শক্তি গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলে। অবন্তিকার স্বপ্নে দীপিকার লাশ দেখে লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি উঠে রুবেনকে কল করলে রুবেন গাড়ি ড্রাইভ করছে তাই কল রিসিভ করে না। কিছুক্ষণ পর হোস্টেলের কাছে আসতেই দেখে চারপাশে বেশ জোরে বাতাস বইছে। একটু সামনে গতেই দেখে দীপিকার লাশ গাছের সাথে ঝুলছে। কোন এক বিদেশি মহিলা তান্ত্রিকের বেশি বসা, সে যেন কাকে কল করে বলে ওরা তোমার হাতিয়ার ব্যবহার করতে শুরু করেছে। এদিকে হোস্টেলে পুলিশ এসেছে। রাঘব কনস্টেবলকে জিজ্ঞেস করে লাশ প্রথমে কে রেখেছে। কনস্টেবল জানায় গোস্ট ইনভেস্টিগেটর রুবেন। রাঘব বলে কিছুদিন রুবেনের উপর নজর রাখো। আরোগী রুবেনকে বলে দীপিকা রাত 12টায় যখন হোস্টেলে ঢুকেছে তখন ওয়াচম্যান বাদে আর কেউ দীপিকাকে দেখেনি। দীপিকার লাশটা নামিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। রুবেন দেখে দীপিকার হাতও বাকিয়ে আছে আর তার হাতেও সেই একই চিহ্ন। আবারও চার্চের বেল বেজে উঠলে রুবেন পেছনে ফিরে একটা বিল্ডিং দেখতে পায়। রুবেন আরোগ্যকে জিজ্ঞেস করে এটা কিসের বিল্ডিং। আরোগ্য বলে ওটা তো লাইব্রেরি, এই কলেজে 2টা লাইব্রেরি আছে। রুবেন সোজা লাইব্রেরির ভেতরে আসে। ভেতরে কেমন যেন এক গুমোট পরিবেশ। হঠাৎ আকাশ থেকে মেঘ সরে গেলে লাইব্রেরির এক জানালার উপরে আলো পড়ে। সেই জানালার মধ্যে সেই একই ধরনের চিহ্ন আঁকা। সেই চিহ্নের প্রতিবিম্ব লাইব্রেরির মেঝেতে পড়েছে। তার মানে 3টা রহস্যময় মৃত্যুর সাথে এই লাইব্রেরির কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। রুবেন লাইব্রেরির ওয়াচম্যানকে লাইব্রেরির ব্যাপারে জিজ্ঞেস করলে ওয়াচম্যান জানায় কখনো কখনো সিনিয়র ছেলেমেয়েরা রাতে ড্রিঙ্কস করতে আসার জন্য লাইব্রেরি খোলা রাখতে বলে। আমি কিছু টাকা নিয়ে তাদেরকে ভেতরে ঢুকতে দেই। এভাবেই একদিন ওই 3 বন্ধু এখানে এসেছিল। এরপর জানতে পারি ওদের মধ্যে থেকে 2 জন গায়েব হয়ে গেছে। রুবেন বলে এমন কেউ আছে যে এখানে প্রতিদিন আসে। ওয়াচম্যান জানায় 2 জন ডক্টর আর কিছু 3rd ইয়ার স্টুডেন্ট এখানে রোজ আসে। রুবেন অবন্তিকার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই মহিলাও কি এখানে আসে। ওয়াচম্যান জানায় হ্যাঁ আসে, তবে সে শুধু এসে নোট লেখে। রুবেন বেশ চিন্তায় পড়ে যায় কারণ সে বেশ কয়েকবার অবন্তিকার মধ্যে অদ্ভুত কিছু আচরণ লক্ষ্য করেছে। এদিকে অবন্তিকা থিসিসের প্রেজেন্টেশন দিতে গিয়ে হঠাৎ প্রজেক্টরের সব জায়গায় অদ্ভুত সেই চিহ্ন দেখতে পায়।
বিষয়টাকে পাত্তা না দিয়ে কোনো মতে প্রেজেন্টেশন শেষ করে। রুবেনের সাথে দেখা করতে আসলে রুবেন বলে, আজ আমি তোমাদের কলেজে পুরো লাইব্রেরিটা পরীক্ষা করে দেখব, তবে তোমাকেও আমার সাথে থাকতে হবে। অবন্তিকা অবাক হয়ে এর কারণ জিজ্ঞেস করলে রুবেন বলে, গত রাতে তুমি আমাকে কল করেছিলে কেন? অবন্তিকা আমতা আমতা করে বলে, হয়তো ঘুমের মধ্যে চাপ লেগে কল চলে গেছে। রুবেন বলে, কাল ঠিক 12:15 তুমি আমাকে কল দিয়েছো। এদিকে দীপিকার মৃত্যু ঠিক 12টার সময় হয়েছে, এমনকি তুমি মুকেশ আর শ্বেতার মৃত্যুর ব্যাপারেও আমার থেকে কিছু লুকাচ্ছ। অবন্তিকা বলে, প্লিজ আমাকে একা থাকতে দাও। রুবেন বলে, কিন্তু তুমি একা নও, তোমার চারপাশে কেউ একজন আছে। কে যেন দূর থেকে অবন্তিকা আর রুবেনের এসব কথাবার্তা শুনছে। অবন্তিকা রেগে সেখান থেকে উঠে চলে যেতে গেলে রুবেন তার হাত টেনে ধরে, যেখানে কিছু লাল ছাপ লেগে আছে। রুবেন বলে, এর কোনো উত্তর তোমার কাছে আছে? অবন্তিকা হাত ছাড়িয়ে চলে গেলে রুবেন তার পিছু পিছু এসে বলে, আমাকে একটা সাহায্য করো, আজ আমার সাথে লাইব্রেরিতে চলো। অবন্তিকা বলে, তুমি বলবে আর আমি চলে যাব? রুবেন বলে, অন্তত এই কেসটা সলভ করতে আমাকে সাহায্য করো। অবন্তিকা প্রচুর রেগে বলে, আমি আসবো না বলেই চলে যায়। রাতে রুবেন লাইব্রেরিতে তার সব যন্ত্রপাতি সেট করে অপেক্ষা করছে। কিছু স্টুডেন্টও তাকে সাহায্য করছে। রুবেন সবাইকে বলে, স্পিকারে কোনো শব্দ বা সিগন্যাল পেলে ভয় পেও না। ঠিক তখনই অবন্তিকা সেখানে আসলে রুবেন বলে, এখানে আসার জন্য ধন্যবাদ। অবন্তিকা বলে, আমি না আসলে বলতে আমার না আসার কারণে কোনো কাজ হয়নি, আমি এইখানে তোমাকে ভুল প্রমাণ করতে এসেছি। রুবেন অবন্তিকাকে তার চেয়ারে বসিয়ে তার মাথায় ম্যাগনেটিক রিডিং লাগিয়ে দেয়। এরপর হ্যান্ডকাপ দিয়ে চেয়ারের সাথে বেঁধে একটা পেন্ডুলাম নাড়িয়ে দিয়ে বলে, এর দিকে এক নজরে তাকিয়ে থাকো। ধীরে ধীরে সেই পেন্ডুলামের টিক টিক শব্দের সাথে হারিয়ে যায়। হঠাৎ কি মনে করে সে তার ম্যাগনেটিক রাডারটা খুলে রেগে বলে, এগুলো খুলে ফেলো, ডক্টরের কাজ জীবন বাঁচানো, এসব ভূত পেতে বিশ্বাস করে মানুষ ঠকানো এগুলো তোমার কাজ। রুবেন বাধ্য হয়ে অবন্তিকার হ্যান্ডকাপ খুলতেই যাবে, ঠিক তখনই রাডারে সিগন্যাল দিতে থাকে। রুবেন দ্রুত হেডফোন কানে দিয়ে জিজ্ঞেস করে, আমি এখানে তোমার সাথে কথা বলতে এসেছি, তোমার নাম কি? হেডফোনে অস্পষ্ট আওয়াজ হতে থাকে। রুবেন বলে, আমার সাথে কথা না বলতে চাইলে অন্তত হ্যাঁ বা নাতে উত্তর দাও। হ্যাঁ মানে একটা বিপ আর না মানে দুইটা বিপ। বলেই জিজ্ঞেস করে, আমি এখন যার সাথে কথা বলছি সে কি এই কলেজের স্টুডেন্ট? ঠিক তখনই পর পর 3টা বিপ বেজে ওঠে। রুবেন আবারও একই প্রশ্ন করলে 3টা বিপ বাজে। রুবেন এমন সংকেতের মানে ঠিক বুঝতে পারে না। হঠাৎ তার সন্দেহ হলে জিজ্ঞেস করে, আমি কি এখন একজনের সাথে কথা বলছি নাকি দুজনের সাথে? ঠিক তখনই একে একে সবগুলো রাডারের বিপ বেজে ওঠে। চারপাশের সব জিনিস কাঁপতে শুরু করে, যেন এখানে থাকা আত্মারা প্রচুর রেগে আছে। আরো কি 1 2 3 থেকে গুনতেই থাকে। তার মানে এখানে একটা দুইটা না, বরং অনেকগুলো আত্মা আছে। রুবেন ক্যামেরা ধরে দেখতে পায় অবন্তিকার পাশের চেয়ারে কেউ আছে। রুবেন বলে, প্লিজ অবন্তিকার ক্ষতি করো না। অবন্তিকা ভয়ে নড়াচড়া শুরু করলে রুবেন তাকে থামতে বলে, কিন্তু তাও অবন্তিকা তার কথা না শুনে নিজেই হাত কড়াটা খুলে উঠে যেতে চাইলেই হুট করে সে আবারও চেয়ারে বসে পড়ে আর চেয়ারটা একাই পেছনে সরে যায়। রুবেন দ্রুত অবন্তিকার কাছে আসলে দেখে অবন্তিকার চোখ ততক্ষণে পুরো সাদা হয়ে গেছে। সে অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। এক ধাক্কায় তার চারপাশের সবাইকে সরিয়ে দেয়। সাথে সাথেই তার চেয়ারটা একাই শূন্যে উঠে গোল গোল ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায়। হুট করে চারপাশ পুরো কালো অন্ধকারে ঢেকে যায়। সব মেয়েরা ভীষণ ভয় পেয়ে গেলে রুবেন ব্লু রে জ্বালালে সব মেয়েরা তার কাছে চলে আসে। রুবেন অবন্তিকাকে ডাকতে থাকে। রুবেন হঠাৎ দেখে অবন্তিকা উপরে ভেসে আছে আর কেউ যেন তার হাত পা গলা চেপে ধরে আছে। ঠিক তখনই হুট করে অবন্তিকা নিচে পড়ে অদ্ভুত আচরণ শুরু করে দেয়। সবাই মিলে তাকে চেপে ধরে। তারপরও কে যেন অবন্তিকার পা ধরে টেনে একটা অন্ধকার ঘরের দিকে নিয়ে যায়। রুবেন চেয়েও তাকে আটকাতে পারে না, কিন্তু ক্যামেরায় অনেকগুলো আত্মাকে দেখা যায়। তখনই ক্যামেরার ব্যাটারি লো হয়ে যাওয়ায় ক্যামেরা বন্ধ হয়ে যায়। অবন্তিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে কেউ কন্ট্রোল করতে পারছে না। জন রুবেনকে জানায় আসলে সব সমস্যা অবন্তিকার কারণেই হচ্ছিল। আত্মা তাকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আমি অবন্তিকার বাবা আর মাকে জানিয়ে দিয়েছি। তার বাবা মা এসে ওকে এখান থেকে নিয়ে কোনো চার্জে রেখে আসবে। আপাতত কালকের প্রেস মিটে আমরা এটাই বলবো যে অবন্তিকার কারণে এসব ঘটনা ঘটেছে। রুবেন বলে, এসব অবন্তিকার কারণে হয়েছে নাকি লাইব্রেরির কারণে হয়েছে সেটা আমি বলবো। জন বলে, তুমি কবে গেস্ট হাউস খালি করবে সেটা আগে আমাকে বলো। রুবেন রেগে গেস্ট হাউসে এসে ল্যাপটপে সব ভিডিও আর অডিও রেকর্ড শুনে ভাবতে থাকে এই আত্মারা আসলে কারা আর এরা কি বলতে চায় আর এই লাইব্রেরির সাথেই বা তাদের কি সম্পর্ক। রুবেন রেগে সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। ঠিক তখনই তার কানে চার্চের বেলের শব্দ আসে। তার মনে পড়ে অবন্তিকা বলেছিল চার্চের ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছে না। রুবেন আরোগেকে চার্চের ঘন্টার
সাউন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে আরোকে বলে আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। রুবেন বুঝতে পারে কোনো একটা গন্ডগোল তো অবশ্যই আছে। রুবেন লাইব্রেরির দিকেই যাচ্ছে, তখনই দীপক কল দিয়ে বলে লাইব্রেরির ডিজাইনটা আসলে ঠিক নেই, সবকিছুর মধ্যে কেমন যেন একটা রহস্য লুকিয়ে আছে। স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে এটা আসলে একটা চার্চ ছিল। রুবেন একটা শেলফে হাত দিলে সবকিছু কেমন পানির ঢেউয়ের মতো নড়তে থাকে। রুবেন বিষয়টা খেয়াল করে হাত সরালে আবারও সব স্বাভাবিক হয়ে যায়। রুবেন আবারও হাত দিলে সবকিছু ঢেউয়ের মতো দুলতে থাকে। নিচে ফ্লোরে দেখে ময়লাগুলো এক হয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করছে। দীপক বলে তুমি ওদের সাথে কানেক্ট করতে না পারলেও ওরা নিজে থেকেই তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। গণিতের ভাষায় বললে তুমি ওদের ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছ। ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করলে হয়তো ওদের কথা বুঝতে পারবে। ফ্রিকোয়েন্সি শোনার জন্য মেশিনে দেওয়ার জন্য রুবেন আরোগাকে সুজি আনতে বলে। রুবেন বলে আমি যেই চার্জের ঘন্টা শুনতে পাই তার ফ্রিকোয়েন্সি জানতে পারলে তাদের দুনিয়ার সাথে কানেক্ট করতে পারবো। আরোকে বলে আমি এসব ফ্রিকোয়েন্সি বুঝি না। রুবেন বলে তুমি রেডিও শোনো না? সেগুলোতে আলাদা আলাদা চ্যানেল থাকে, ঠিক তেমনই এইগুলোরও আলাদা আলাদা চ্যানেল আছে। বিজ্ঞানীরা অনেকগুলো ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করেছে। তাদের মতে সব ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা কিছু গুণ আছে। সবগুলো কোনো না কোনো ভাবে ব্রেইন এবং মনকে কন্ট্রোল করে। যদি সহজ ভাষায় বলি, মিউজিশিয়ান তার পছন্দের মিউজিক শোনে, সেটাও একটা ফ্রিকোয়েন্সি। প্রত্যেক ফ্রিকোয়েন্সির আলাদা আকৃতি থাকে। চার্চে আমি যে আকৃতি দেখেছি সেটা তৈরি করতে চাই। রুবেন সিটের উপরে সুজি ঢেলে ফ্রিকোয়েন্সি সেট করতে থাকে। এরপর 444 ফ্রিকোয়েন্সিতে একদম হুবহু আকৃতি পেলে রুবেন সাথে সাথেই গুগলে সার্চ করে। তখনই দীপককে কল দিয়ে বলে আমি পেয়ে গেছি, ফ্রিকোয়েন্সি হলো 444, যেটা যিশুর আকৃতি। দীপক বলে চার্চে এমন আকৃতি, এর মানে বুঝলাম না, কোন দিকে ইশারা করছে? তুমি যেটা রেকর্ড করতে পারবে না তার একটা রেকর্ড বানাও। দীপক কল রেখে দিলে রুবেন বেশ অস্থির হয়ে যায়, কারণ ছোটবেলায় তার পিয়ানো মিউজিক নিয়ে খুব খারাপ অভিজ্ঞতা আছে। অনেক চিন্তা ভাবনার পরে রুবেন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কাগজে কলমে মনে করে নোটস বানানো শুরু করে। পরের দিন চার্চে গিয়ে ফাদারকে নোটস দিয়ে জিজ্ঞেস করে এর সাথে চার্চের প্রেয়ারের কোনো কি সম্পর্ক আছে? আপনি কি বলতে পারবেন এটা কে বানিয়েছিল? ফাদার বলে এটা তো চার্চে গাওয়া কোনো গানের নোট না, আপনি এটা কোথা থেকে পেয়েছেন? রুবেন জানায় হলি অ্যাঞ্জেলের লাইব্রেরি থেকে, যেখানে আগে একটা চার্চ ছিল। ফাদার প্রচুর রেগে বলে আমি যদি জানতাম আপনি ওখান থেকে এসেছেন তাহলে আগেই না করে দিতাম। হলি অ্যাঞ্জেলে যেদিন থেকে ওই শয়তান প্রবেশ করেছে সেদিন থেকেই কলেজে কালো ছায়া নেমে এসেছে। আপনি এখনই এখান থেকে চলে যান। পেছন থেকে এক লোক এসে রুবেনকে বলে আপনি চলে যান, ফাদার রাগ করবে। রুবেন খেয়াল করে লোকটার হাত পা কেমন যেন বাঁকানো, যেমনটা কলেজের মর্গে লাশে দেখেছিল। রুবেন নোটস নিয়ে গাড়িতে উঠলে সেটা বাতাসে উড়ে গ্লাসে গিয়ে লাগে। রুবেনের কেমন যেন খটকা লাগে, তাই সে রেডিওতে 444 ফ্রিকোয়েন্সি দেয়। সাথে সাথে গাড়ি আপনা আপনি স্টার্ট হয়ে ইন্ডিকেটর চালু হয়। এটা দেখে আরোগে চমকে ওঠে। রুবেন গিয়ার আর ইন্ডিকেটর অনুসরণ করে গাড়ি চালাতে থাকে, কারণ রুবেন বুঝে গেছে তাকে ইশারা দেওয়া হচ্ছে। চলতে চলতে রুবেন জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে দাঁড়িয়ে গেলে গাড়ির লক আপনা আপনি খুলে যায়। আরোগে ভয়তে নামছে না দেখে রুবেন একাই সামনের শিকড়ের দিকে এগিয়ে যায়। গাছপালা শিকড় পেরিয়ে সামনে আসতেই খেয়াল করে একটা বয়স্ক লোক কাঠের উপরে হাতুড়ি দিয়ে পেরেক মারছে। আশেপাশে পিয়ানো, কফিন, কাঠের ছড়াছড়ি। লোকটা রুবেনকে জিজ্ঞেস করে কি চাও? রুবেন হলি অ্যাঞ্জেলের কথা বললেই লোকটা ইশারায় তাকে বসতে বলে। রুবেন নোটস বের করে জিজ্ঞেস করে আপনি এটা সম্পর্কে কিছু বলতে পারবেন? লোকটা নোটস গুলো দেখে কেন যেন চুপ হয়ে যায়। রুবেন আবারও জিজ্ঞেস করে আপনি কি বলতে পারবেন কোন শয়তান ওই চার্চে প্রবেশ করেছিল? কেন চার্চকে পরিবর্তন করে কলেজ বানানো হলো? লোকটা বলে এই কাগজ নিজেই তোমাকে সবকিছু বলবে। হলি অ্যাঞ্জেল কলেজ এবং মেডিকেল চেয়ারম্যান ডক্টর ড্যানিয়েলের স্ত্রী ডক্টর ডায়না। সে অনেক বড় ডক্টর হলেও প্রতি রবিবার যখন চার্চে যেত তখন সে এই মিউজিকটা বাজাতো। এমনই এক রবিবার সে চার্চে গিয়ে দেখে মাটিতে এক নবজাতক শুয়ে কান্না করছে। ডায়না দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেয়। বাকি ডক্টররা বলে এই বাচ্চাকে কোনো শেল্টারে দিয়ে দিতে। ডায়না বলে একে আমিই বড় করব। একজন বলে এসব কথা জানাজানি হলে মানুষজন তাদের এমন সন্তান এভাবেই ছেড়ে যাবে। পাশ থেকে আরেকজন বলে কিন্তু আমাদের কলেজ কিংবা মেডিকেলে এত জায়গা নেই। ডায়না বলে যত বাচ্চা আসে আসুক, সবার দেখাশোনা আমি করব। এদের সেবা করা মানে দেবতার সেবা করা। ডায়না বাচ্চাটাকে কোলে নিয়ে চার্চের ঘন্টা বাজায়। বয়স্ক লোকটা বলে সেদিন থেকে চার্চ ওই সকল বাচ্চাদের আবাসস্থল হয়ে যায়। যাদের বাবা মার সন্তানকে বোঝা মনে করত ডায়না তাদেরকে সেখানে আশ্রয় দিত। তাদের দেখাশোনা করতে করতে ডক্টর ডায়না থেকে মা ডায়না হয়ে যায়। ডায়না বাচ্চাদেরকে বলতো এই দুনিয়ার সবাই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে, তোমাদের দেখাশোনা করার জন্যই আমাকে পাঠানো হয়েছে, তাই আমি তোমাদের সাথেই থাকবো। আমরা মানুষরা স্বাভাবিক হলেও ওই বাচ্চারা স্বাভাবিক ছিল না, কিন্তু ওরা আমাদের সব কথা বোঝে, শুধু বলতে পারে না। ওদের কাছে মনের ভাব প্রকাশের একটাই মাধ্যম, আর তা হলো শব্দ। খুশি হলে হাততালি দেয়, রাগ হলে জোরে জোরে দেওয়ালে ঘুষি মারে, এভাবে রাগ প্রকাশ করে। কথা বলতে না পারা প্রতিবন্ধী শিশু সমাজদেরকে ছুঁড়ে ফেলে দেয়, তাদের জন্য মায়ের ছড়া বানিয়ে শোনাতো ডক্টর ডায়না। রুবেন জিজ্ঞেস করে এই সুরের মাধ্যমে লোক
লোকটা বলে যেই নোটস নিয়ে তুমি এসেছো সেটা ওই বাচ্চাদের জন্যই বাজাতো। ডায়না শুধু নিজেই বাজাতো না, বরং বাচ্চাদেরকেও শেখাতো। বাকি ডক্টরদেরকে বলতো গর্ভে থাকা অবস্থায় বাচ্চারা বাইরের দুনিয়ার সাথে শব্দের মাধ্যমে যোগাযোগ করতে পারে, তাহলে এখনো ওরা মিউজিকের মাধ্যমে কানেক্ট করতে পারবে। তাই বাচ্চাদেরকে মিউজিক শোনানোর সময় ডক্টরদেরকে পাশে রাখতো। বয়স্ক লোকটা বলে ডায়নার মিউজিক শুধু মিউজিক হয়ে না, বরং ওই বাচ্চাদের মনের অন্তরস্থলে মায়ের মমতার ভাষা হয়ে গিয়েছিল। রুবেন জিজ্ঞেস করে তাহলে শয়তান এসেছিল, সবাই এমন কেন বলে? লোকটা বলে যার মনে শয়তান থাকে সেই এমন বলে। একবার এক মহামারী দেখা দিলে হাজার হাজার মানুষ মারা যায়, মহামারীতে ওই বাচ্চাগুলো মারা যায়। ডায়না অনেক চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না। যাদের জন্য আমি নিজের হাতে মিউজিক ইনস্ট্রুমেন্ট বানিয়েছিলাম তাদের জন্যই আমাকে কফিনে বানাতে হয়েছিল বলেই লোকটা কান্না করতে থাকে। রুবেন জিজ্ঞেস করে কয়টা কফিন বানিয়েছিলেন? লোকটা বলে 42টা। রুবেন জিজ্ঞেস করে এরপর ডায়নার কি হয়েছিল? লোকটা বলে এরপর ডায়নাকে আর কেউ দেখেনি, শুধু ডক্টর ড্যানিয়েলই বলতে পারবে ডায়নার কি হয়েছে। রুবেন জিজ্ঞেস করে ওই বাচ্চাদের কোথায় দাফন করা হয়? কার্পেন্টার ইশারা দিয়ে সামনে দেখালেই দেখা যায় জঙ্গলের মাঝেই বাচ্চাগুলোকে কবর দেওয়া হয়েছে। রুবেন জিজ্ঞেস করে এদের মধ্যে কোনগুলো ডায়নার বাচ্চা ছিল? কার্পেন্টার বলে যাদের নামে শেষে ডায়না লেখা সবাইকে সে দত্তক নিয়েছিল। রুবেন বলে ডায়না ভালো ছিল না শয়তান তা জানি না, কিন্তু এটা জানতে চাই ওই বাচ্চারা সত্যি সত্যি কোন অসুখে মারা গিয়েছিল। কার্পেন্টার জিজ্ঞেস করে এর মানে কি? রুবেন বলে কবর খুঁড়ে ওদের লাশ বের করতে হবে। কার্পেন্টার বলে রোগে মারা যাওয়া বাচ্চাদেরকে আবার উঠিয়ে কষ্ট কেন দিবে? রুবেন বলে এটা ওদের কষ্ট দেওয়ার জন্য না, বরং মুক্তি দেওয়ার জন্য। কার্পেন্টার কোনো জবাব না দিয়ে চলে যায়। ফেরার পথে আরোগে বলে ড্যানিয়েল স্যার লন্ডনে থাকে, 2 থেকে 3 বছর পর একবার আসে। রুবেন বলে 34 বছর আগে দাফন করা ওই বাচ্চাগুলোকে আবারও কবর থেকে উঠাতে হবে, না হলে সত্য জানতে পারবো না। ওরা এসব কেন করছে, কি বলতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না। আরোগে বলে কি বলতে চান? যারা মানসিকভাবে বিকলাঙ্গ ছিল তাদের আত্মাও তেমন? রুবেন বলে আমি তা বলছি না, কিন্তু দুনিয়ার কোনটা ভালো কোনটা মন্দ এসব ওরা জানতো না, আর এখন ওদের অবস্থা কি আমরা কেউ জানি না। আরোগে বলে কে জানে আসলে ওদের সাথে কি হয়েছিল। রুবেন বলে ওরা অনাথ ছিল না, ওদের বাবা মা ওদেরকে ফেলে দিয়েছিল। 34 বছরে একবারও ওই আত্মাগুলো আসেনি, তাহলে হঠাৎ এত বছর পরে কেন আসলো? বিদেশি এক তান্ত্রিক মন্ত্র পড়ে পুরোনো দিনে ডায়নার সাথে হওয়া ঘটনাগুলো দেখার চেষ্টা করে। অবন্তিকা বলে ওই 3 জন মারা যাওয়ার আগে আমার স্বপ্নে কেন এসেছিল? আমি কি দোষ করেছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। রুবেন বলে তুমি যখন জিজ্ঞেস করেছিলে আমি তদন্তের কাজ কেন বেছে নিয়েছি, তখন বলেছিলাম দাদির গল্প শুনে। মিথ্যা বলেছিলাম। আমার বয়স যখন 8 তখন আমার মা প্রায় অসুস্থ থাকতো। পিয়ানো বাজানো আমার মাই আমাকে শিখিয়েছিল। মাই সঙ্গীতই মা ছিল। একদিন মা অনেক অসুস্থ হয়ে পড়ে। বাবা অফিসে যাওয়ার সময় আমাকে খেয়াল রাখতে বলেছিল। হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু আমি তখন হেডফোন লাগিয়ে মিউজিক শুনছিলাম, তাই মায়ের ডাক শুনতে পাইনি। আমার আগে সৃষ্টিকর্তা তার ডাক শুনে নেয়। আমি বুঝে গিয়েছিলাম মাকে আর কখনো দেখতে পাবো না, কিন্তু আমার মন চাচ্ছিল মাকে দেখতে। তখন দাদি মাথায় হাত বুলিয়ে বলতো তোর মা কোথাও যায়নি, সে এখানেই আছে। হঠাৎ একদিন আমি মাকে দেখতে পাই, তার সাথে কথা বলি। মা বলেছিল আমার কোনো দোষ নেই। তখন মা আমাকে দেখতে পায়নি, তাই আবার আমাকে দেখতে এসেছে। চোখ খুললে মাকে আর দেখতে পাই না। দাদিকে এই বিষয়ে আমি আর কিছুই বলিনি। এরপর থেকে আমি আত্মাদের বিষয়ে রিসার্চ শুরু করি। বুঝতে পারি মৃত ব্যক্তির কোনো না কোনো ইচ্ছা থাকে, তাই ঠিক করি আমি তাদের সাথে কথা বলবো। আমাদের জীবন শুধু মৃত্যু পর্যন্ত না, এর পরেও আছে, আর আত্মারাও মুক্তি চায়। ওই দিনের পর থেকে আমি পিয়ানোতে হাতও দেইনি। হয়তো তার আত্মা শান্তি পায়, কিন্তু আমার আত্মা শান্তিতে থাকতে পারে না। অবন্তিকা তার ভুল বুঝতে পেরে রুবেনের হাত ধরে কাঁধে মাথা রাখে। রুবেন বলে মায়ের বেলায় আমি মাধ্যম ছিলাম, কিন্তু এদের কেসে কি হবে তা আমি জানি না। অবন্তিকা বলে ওই বাচ্চাদের কথা চিন্তা করে আমার ঘুম আসছে না, আবার একাও থাকতে পারবো না। রুবেন বলে আমি আছি, চিন্তা করো না, আর স্বপ্নের জন্য রেকর্ড অন করে দিচ্ছি, তুমি ঘুমাও। রুবেন রেকর্ড অন করে সোফায় গিয়ে বসলেই অবন্তিকা ঘুমিয়ে পড়ে। অপরদিকে সেই বুড়ো কার্পেন্টার রাতের অন্ধকারে জঙ্গলের মাঝে একা একাই কবর খুঁড়তে আসে। একটা কবর খুঁড়ে সেটা থেকে কেমন একটা কৌটা হাতে নিলে বাদুর এসে তাকে জাপড়ে ধরে। হাসপাতালে অবন্তিকার কানে কিছু ফিস ফিস শব্দ ভেসে আসে। অবন্তিকার স্বপ্নে দেখে সে ওটিতে দাঁড়িয়ে আছে। অবন্তিকা ছটফট করা শুরু করলে রুবেন দৌড়ে এসে অবন্তিকাকে শান্ত করার চেষ্টা করে। অবন্তিকার মধ্যে ডায়নার আত্মা এসে কি যেন একটা বললে অবন্তিকা জ্ঞান ফিরে পায়। অবন্তিকা বলে আমি কারো ট্রিটমেন্ট করেছি। রুবেন জিজ্ঞেস করে কার? অবন্তিকা বলে আমি তাকে এখানে কোথাও দেখেছি, আইসিইউ ইউনিটে অপারেশন করছিল। অবন্তিকা গলার বেল খুলে আইসিইউ দিকে যাওয়ার সময় রুবেন দীপককে কল দিয়ে বলে একটা অডিও রেকর্ড পাঠিয়েছি, তাড়াতাড়ি ডিকোড করো। অবন্তিকা আইসিইউর সামনে এসে বলে এখানেই দেখেছিলাম, হয়তো কোথাও শিফট করেছে। হঠাৎ রুবেন দরজা ধাক্কানোর শব্দ পায়। স্বাভাবিকভাবেই অবন্তিকা সেটা শুনতে পায় না। রুবেন সেদিকে এগিয়ে গেলে আলোগুলো জ্বলতে আর নিভতে শুরু করে। আলোগুলো নিভে গেলে রুবেন একটা সিকিউরিটি রুম দেখে। ফিঙ্গারপ্রিন্ট দিলেই দরজা খুলে যায়। রুমে এসে দেখে এক নার্স ঘুমাচ্ছে। পাশের বেডে ডায়নাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অবন্তিকা
অপরদিকে রোগীর রেগুলার রিপোর্ট দেখে বলে রোগীর নাম জেনিফার ফার্নান্ডেজ। আমি একেই দেখেছিলাম, এরই ট্রিটমেন্ট করেছিলাম। জেনিফার অনেক বছর ধরে কোমায় আছে। 2 মাস আগে যখন প্র্যাকটিস করছিলাম তখন হঠাৎই জেনিফারের জ্ঞান ফেরে। সিনিয়র ডক্টরকে ডেকে আনলে সে চেক করে অ্যানেস্থেসিয়া দিতে বলে। অপরদিকে কারণ জিজ্ঞেস করলে ডক্টর উল্টা ঝাড়ি দিয়ে বলে আগে কখনো কোমার পেশেন্ট সামলিয়েছ? বেশি প্রশ্ন না করে চুপ করে দেখো যে আমি কি করি। রুবেন বলে তুমি যেমন বলছো এই মহিলার নাম তো জেনিফার না, আর সে 5 বছর ধরেও কোমায় নেই। আসলে এই মহিলা তোমার কলেজের এক্স প্রিন্সিপাল ডায়না, 42 বাচ্চার মা, শিক্ষক, সবকিছু। অবন্তিকা বলে কিন্তু শীটে তো এটাই লেখা। রুবেন বলে এখানে সব মিথ্যা লেখা। ডায়না 5 বছর ধরে নয় বরং 34 বছর ধরে কোমায় আছে। তোমার সেবায় 34 বছর পর সে প্রথম জ্ঞান ফিরে পায়। তুমি কি বলতে পারবে সেদিন কয় তারিখ ছিল? অবন্তিকা বলে সেমিস্টার ফাইনাল শুরু হওয়ার 10 দিন আগে, মানে গত মাসের 6 তারিখ। রুবেন বলে 10 মার্চে মুকেশের মৃত্যু। তারপর একে একে বাকিদের। অবন্তিকা জিজ্ঞেস করে এইসবের সাথে ডায়নার কি সম্পর্ক? রুবেন বলে তুমি অ্যানেস্থেসিয়া দেওনি বলে তোমাকে বদলি করে দেওয়া হয়েছিল, তাই না? তোমার পর এখানে ইনচার্জ কে ছিল? অবন্তিকা বাইরে এসে রেজিস্টার খাতা চেক করে দেখে ইনচার্জের নামের জায়গায় শ্বেতা, দীপিকা আর মুকেশ এই 3 জনের নাম লেখা। মুকেশ ইচ্ছা করে বেশি পরিমাণে অ্যানেস্থেসিয়া দিত। দীপিকা মানা করলে শ্বেতা বলে এমনিতেও তো ডক্টররা একে এভাবেই রেখে দিয়েছে, আগে মারা গেলেই বা কি এমন হবে, তাই দীপিকাও আর কিছুই বলে না। রুবেন ডায়নার হাত ধরে কিছু বোঝার চেষ্টা করে। অবন্তিকা বলে মানে এই 3 জনের মৃত্যুর পেছনে ওই 42টা বাচ্চা আছে? রুবেন বলে তা বলতে পারবো না, তবে 34 বছর ধরে ওরা ডায়নার আত্মার অপেক্ষা করছিল। ডায়নার মৃত্যুর পরে ওই 3 স্টুডেন্টের মৃত্যু হয়। অবন্তিকা বলে সে মারা যায়নি, কোমায় আছে। রুবেন বলে ডায়নার আত্মা তার শরীরে নেই, বারবার অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে সে মারা গেছে। এখন এটা শুধুমাত্র একটা লাশ। অবন্তিকা তার কথা মানতে চায় না, কারণ মেশিনে দেখাচ্ছে অর্গান এখনো কাজ করছে। রুবেন বলে আমি অনুভব করতে পারছি ডায়না মারা গেছে। অবন্তিকা বলে এইসব মেশিন কি তাহলে মিথ্যা বলছে? রুবেন বলে এগুলো সব সেট আপ করা, কেউ আমাদেরকে ধোকা দিচ্ছে। বলেই রেগে সব মেশিন খুলে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। মেশিন বিপ বিপ করা শুরু করলে অবন্তিকা তাড়াতাড়ি আবারও সব ঠিক করে দেয়। হঠাৎ কেউ এসে রুবেনের মাথায় রড দিয়ে বাড়ি মারে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গার্ড এসে রুবেনের মাথায় বাড়ি মারছে। রাঘব বলে অকারণে আইসিইউতে ঢুকে ডায়না নামের এক রোগীকে খুন করার চেষ্টা করেছেন, সবাই এটাই বলছে। রুবেন বলে ওরা মৃত ব্যক্তিকে জীবিত বলে সবাইকে ধোকা দিচ্ছে, তাদের তো কিছু বলছেন না। রাঘব বলে পাগলের মতো কথা কেন বলছেন? তখনই পুলিশের রাডারে সিগন্যাল আসতে থাকে, কিন্তু রুবেন তা লক্ষ্য করে না। রাঘব রেগে রুবেনকে কষে এক চড় মারলে রুবেন ছিটকে গিয়ে পড়ে। তখনই ওয়াকি টকিতে ফিস ফিস শব্দ শুরু হয়। রুবেনের কানে মারলেও শুনতে পাচ্ছে না ইন্সপেক্টর। রুবেন ওয়াকি টকির শব্দ এবার সাফ সাফ শুনতে পায়। এক পুলিশ রাঘবকে কটন বাড়িয়ে দিলে সে কান খুঁচিয়ে ওয়াকি টকি নিয়ে ওয়াশরুমে যায়। রুবেন চুপচাপ রাঘবের রুমে বসে আছে। কিছুক্ষণ পর রাঘব জোরে এক চিৎকার দিলে সবাই দৌড়ে যায়, কিন্তু রুবেন চুপচাপ বসে থাকে, কারণ সে জানতো এমন কিছু একটাই হবে। রাঘবের কানে সমস্যা হয়। হাসপাতালে আনলে তাকে ছটফট করতে দেখে ডক্টর কাকে যেন কল দিয়ে বলে কানের সব শিরা উপশিরা পাতলা হয়ে গেছে, ছোটখাটো শব্দ অনেক বেশি জোরে শুনতে পাচ্ছে, শ্বাস প্রশ্বাসও দ্রুত হচ্ছে। আমাদের মেডিকেলের ভাষায় এটাকে মিসফোনিয়া বলে। অবস্থা এমন পর্যায়ে গেছে মানে সিরিয়াস কিছু হয়েছে। রাঘবের সিনিয়র অফিসার জনের কাছে এসে বলে ডায়না বেঁচে আছে নাকি মারা গেছে এর প্রমাণ রুবেনের সাথে সাথে আমাদেরকেও দিতে হবে। জন বলে একজন মৃত মানুষকে এভাবে রেখে দিয়ে আমাদের কি লাভ? অফিসার বলে তার উত্তর তো ড্যানিয়েল দিতে পারবে, তাকে ডাকেন। জন বলে 20 বছর ধরে সে এক রিসার্চের কাজে ব্যস্ত, এখানে আসতে পারবে না। অফিসার জিজ্ঞেস করে তাকে কিভাবে বললে সে আসবে? জন বলে তাকে ডাকতে হলে আমাকে মরতে হবে। তখনই আত্মারা ফিস ফিস করতে থাকে। অফিসার চলে গেলে এক স্টাফ জনের জন্য চা নিয়ে আসে। জন তাকে যেতে বলে ফোন চাপতে চাপতে একটা সুগার কিউব নিয়ে চায়ে দিলেই এত জোরে শব্দ হয় যেন তার খুব কাছেই সবকিছু রয়েছে। জন অবাক হয়ে চারিপাশে তাকায়। এরপর আবার চামচ দিয়ে নাড়া দিলে সবকিছুর শব্দ জনকে বিরক্ত করতে থাকে। ছোটখাটো শব্দ জন স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। জন চামচ রেখে চায়ে এক চুমুক দিতেই আচমকা কানের যন্ত্রণায় সে লাফিয়ে ওঠে। সাথে সাথে উঠে দৌড় দিতে গেলে মেঝেতে উপুর হয়ে পড়ে। অসহ্য এক যন্ত্রণায় ছটফট করতে করতে জোরে জোরে চার্চের বেলের শব্দ শুনতে পায়। কোন রকমে উঠে বসে কান ধরে বসে, কারণ তার মনে হচ্ছে তার মাথার মধ্যেই চার্চের ঘন্টা বাড়ি খাচ্ছে। জন কাউকে ডাকার চেষ্টা করে, কিন্তু কেউ শুনতে পায় না। জন হঠাৎই নিজের নাক আর মুখ বন্ধ করে নেয়, কারণ তার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার শব্দ সে সহ্য করতে পারছে না। অনেকক্ষণ দম বন্ধ থাকার কারণে হার্ট ফেল করে সেখানেই মারা যায়। সাথে সাথেই তার কান থেকে রক্ত গড়িয়ে পড়ে। এদিকে রুবেন আরোগাকে নিয়ে জঙ্গলে এসে দেখে কার্পেন্টার গাছের উপর মরে পড়ে আছে, তার হাতে অদ্ভুত এক কৌটা। রুবেন কৌটা নিলে আরোগে জিজ্ঞেস করে এটা কি? রুবেন বলে কালো জাদু, মৃত বাদুরের উপরে কালো জাদু করা হয়েছে। আরোগে জিজ্ঞেস করে এটা দিয়ে কি হবে? রুবেন বলে যেখানে বাচ্চাদেরকে দাফন করা হয়েছে সেখানে এটা রাখা ছিল, যদি লাশের খোঁজে কেউ আসে তাহলে সে মারা
মারা যাবে। আমাদের এদিকে যেমন মন্ত্রতন্ত্র পড়া হয়, মেক্সিকোতে তেমনই বাদুর ব্যবহার করে কালো জাদু করা হয়। যে এই জাদু শিখেছে কেবল সেই এমন কালো জাদু করতে পারে। ওই 42টা বাচ্চা আর মৃত ডায়নার আত্মার সাথে কে এইসব কালো জাদু করতে পারে সেটা খুঁজতে হবে। ডায়না বেঁচে আছে কিনা তার জবাব ডক্টররা দিবে। তুমি সোজা হাসপাতালে যাও। বিদেশ থেকে ড্যানিয়েল ফিরে আসে। ডক্টর ডায়নার চেক আপ করছে। আরোগে রুবেনকে বলে ডক্টর বলেছে ডায়না ম্যাডাম এখনো বেঁচে আছে। তার সমস্ত অর্গান নষ্ট হয়ে গেছে, তাই স্বাভাবিক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তাকে ভেন্টিলেটর থেকে বের করতে বলা হয়েছে। ড্যানিয়েল ডায়নার ক্যাবিনে আসলে ডক্টর ড্যানিয়েলকে বলে ডায়না যে কোনো সময় মারা যাবে, তাই কনসেন্ট ফর্মে সাইন লাগবে। ড্যানিয়েল সাইন করার পর সবাইকে বাইরে যেতে বলা হয়, কারণ সে তার স্ত্রীর সাথে কিছু সময় কাটাতে চায়। এদিকে রুবেন নিজে নিজেই চিন্তা করে যদি ডায়না সত্যি বেঁচে থাকে তাহলে আমার থিওরি ভুল প্রমাণিত হলো, আমি হেরে গেছি। ড্যানিয়েল ডায়নার হাত ধরে বলে তোমাকে এত বছর এভাবে রেখে আমার অনেক ভুল হয়ে গেছে বলেই তাদের বিয়ের আংটি পরিয়ে দেয়। হুট করে টেবিল থেকে একটা ওষুধের বোতল গড়িয়ে এসে ড্যানিয়েলের পায়ের কাছে পড়ে। ড্যানিয়েল বোতলটা দেখে যে এটা আসলে অ্যানেস্থেসিয়ার বোতল। মেক্সিকান তান্ত্রিককে কেউ একজন কল করে কিছু বললে সে বলে ওসব আমি দেখে নিব। হঠাৎ এক ঝাঁক বাদুর রুবেনের গাড়ির সামনে আসলে রুবেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রুবেন খেয়াল করে একগুচ্ছ বাদুর রুবেনের গাড়ি ঘিরে ফেলেছে। রুবেন বুঝতে পারে তার সাথে থাকা ওই কালো জাদুর বাদুরের জন্যই এসব হচ্ছে। রুবেন কোন রকমের গাড়ি চালাতে থাকলে হঠাৎ সামনে থেকে একটা গাড়ি আসায় তাল সামলাতে না পেরে রুবেনের গাড়ি এক গাছের সাথে গিয়ে ধাক্কা খেয়ে দরজা খুলে কোটাটা গাড়ি থেকে পড়ে আগুন ধরে যায়। বাসায় ফিরে রুবেন রেগে ফোন ছুঁড়ে মেরে বলে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, বরং ইচ্ছা করেই করা হয়েছে। সবার জন্য ডায়না বেঁচে থাকলেও আমার জন্য সে মারা গেছে। তখনই রুবেনের ফোনে কল আসে। আরোকে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলে রুবেন কল রিসিভ করে। কলটা তার বাবা করেছে, কারণ রুবেনের দাদি অনেক অসুস্থ। দাদি বলে আমার সময় হয়ে গেছে, তোকে শেষ একবার দেখতে চাই। রুবেন বলে তোমার কিছু হবে না। বলতে বলতেই রুবেন আর কোনো কথা শুনতে পায় না। আরোগে বলে সিম খুলে আবারও দাও, ঠিক হয়ে যাবে। রুবেন সিম খুলে ফু দিয়ে আবারও লাগাতে গেলে আরোগেকে জিজ্ঞেস করে এই ফোনে কি কাজ করবে? আরোগে বলে এটাই কাজ করলে তো নষ্ট হতো না, অন্য ফোনে দাও। কিন্তু রুবেন কি চিন্তা করে একই ফোনে আবারও সিম দেয়। সাথে সাথেই বিদ্যুৎ চমকে ওঠে। রুবেন ল্যাপটপে কি যেন সার্চ করে। অবন্তিকাকে কল দিয়ে বলে আমাদের সকল প্রশ্নের জবাব পেয়ে গেছি, তোমার বিজ্ঞান আর আমার বিশ্বাস এবার এক হবে। অবন্তিকা বুঝতে না পেরে জিজ্ঞেস করে কি সব আবল তাবল বলছো? রুবেন বলে তোমরা বলছো ডায়না বেঁচে আছে, কিন্তু আমি বলছি ডায়নার আত্মা তার শরীরে নেই, কারণ ডায়নার আত্মাকে জোর করে বের করা হয়েছে। তবে সেটা প্রাকৃতিক ভাবে না। বেঁচে থাকার সত্ত্বেও আমাদের আত্মা আমাদের শরীর রেখে অল্প সময়ের জন্য অন্য কোথাও যেতে পারে। আত্মা যখন শরীর ছাড়ে সে অন্য এক দুনিয়ায় যায়, বাকি সব আত্মাদেরকেও দেখতে পায়। ঠিক সেভাবেই 34 বছর পর যখন ডায়নার জ্ঞান ফেরে তখন তার মনে শুধু 42টা বাচ্চার দুঃখ আর কষ্ট ছিল। কিন্তু এরপর বারবার অ্যানেস্থেসিয়া দেওয়ার ফলে তার শরীর ধকল সহ্য করতে পারছিল না, তাই তার আত্মা বেরিয়ে আসে। অবন্তিকা বলে থিওরিক্যাল ভাবে ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ঠিক নেই। রুবেন বলে তোমাকে এটা বিশ্বাস করতেই হবে। দুনিয়াতে অপারেশনের সময় এমন ঘটনা প্রায় 3% মতো ঘটেছে। এই সময় তারা অন্য দুনিয়ার সাথেও কানেক্ট হয়েছে, কিন্তু তখন তাদের মধ্যে কোনো অনুভূতি থাকে না। এই সময় তারা ওইসব মানুষের আত্মাকে দেখতে পায় যারা তা খুব কাছে ছিল। ডায়নাকে ভেন্টিলেটর থেকে সরানোর জন্য এখনো 2 ঘন্টা সময় হাতে আছে। এর আগেই আমাদেরকে তার আত্মাকে তার শরীরে পাঠিয়ে তাকে জীবিত করতে হবে। অবন্তিকা বলে ওই 42 বাচ্চার মৃত্যুর কারণ ডায়না জানে, তাই না? রুবেন বলে যদি এমন হয় তাহলে এমন আরো অনেক বাচ্চারা আছে যারা ডায়নার রূপে তাদের মাকে পাবে, তাই তাদের জন্য হলো ডায়নাকে ফিরিয়ে আনতে হবে। ভেন্টিলেটর খোলার জন্য ডক্টর কেবিনে আসলে ডক্টর এন ড্যানিয়েল নামে একজনকে কল দেয়। ডক্টর বলে আপনার কথা মতো ভেন্টিলেটর খুলে দিচ্ছি। কল কেটে এগোতে গেলে আবারও কল আসে। স্ক্রিনে ডায়না লেখা দেখে ডক্টর হতবাক হয়ে যায়। কল রিসিভ করলে ফিস ফিস কিছু শব্দ আসে। ডক্টর ঠিকমতো শুনতে পায় না, তাই বাইরে আসলেই গ্লাসে এক গাদা রক্ত ছিটকে লাগে, মানে ডক্টরকে মেরে ফেলা হয়েছে। দীপক রেকর্ড ডিকোড করতে থাকে। রুবেন আর অবন্তিকা এসে দেখে ডক্টরের রক্তাক্ত লাশ পড়ে আছে। ভেতরে এসে ডায়নাকে কিভাবে সরাবে তার প্ল্যান করতে থাকে। ড্যানিয়েলের হাত থেকে বাঁচাতে হলে যেভাবেই হোক ট্রান্সফার করতে হবে, কিন্তু ওই বাচ্চাগুলো তো তাকে সরাতে দিবে না। যদি ডায়নাকে এই দুনিয়ায় আনতে চায় তাহলে ওই বাচ্চাদেরও ডায়নাকে এই দুনিয়ায় পাঠানোর ইচ্ছা থাকতে হবে। তার জন্য ডায়নাকে লাইব্রেরিতে নিয়ে যেতে হবে। দীপক কল দিয়ে বলে অডিওতে শুধু ড্যানিয়েলের নাম বলেনি, বরং ন্যান্সি ড্যানিয়েলের কথাও বলেছে। রুবেন অবাক হয়ে যায়। ড্যানিয়েল রেকর্ড রুমে আসে। এদিকে রুবেন আর অবন্তিকা ডায়নাকে বের করে নিয়ে লাইব্রেরিতে আসে। ড্যানিয়েল পুরনো এক এগ্রিমেন্ট পেপার বের করে দেখতে থাকে। সেখানে কিছু পুরনো ছবিও আছে। রুবেন আর অবন্তিকা ডায়নাকে লাইব্রেরিতে এনে মেশিন, স্যালাইন, অক্সিজেন মাস্ক সব ঠিকঠাক করে নেয়। অবন্তিকা বলে তুমি ম্যামকে দেখো, আমি এখনই আসছি বলে উপরে চলে যায়। রুবেন ডায়নাকে বলে আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি যদি এভাবে বদলা নেন তাহলে পুরো দুনিয়া ভূতের কাহিনী বানিয়ে মজা নিবে, এছাড়া আর কিছুই হবে না। আপনার সন্তানদের সাথে অন্যায় হয়েছে তাই আপনি রেগে আছেন, কিন্তু এসব করে আপনি কিছুই পাবেন না। তাই আপনার সন্তানদের জন্য হলেও আপনাকে ফিরে আসতে হবে। আপনার বানানো মিউজিক পুরো দুনিয়াকে শুনিয়ে প্রমাণ করতে হবে আপনি ঠিক ছিলেন। আপনার সন্তানদের গল্প
পুরো দুনিয়াকে জানানোর জন্য আপনাকে এই দুনিয়ায় ফিরে আসতেই হবে। ডায়নার আত্মা পাশেই তাকিয়ে সব শুনছে। তখনই তার এক বাচ্চার আত্মা তার হাত ধরলে ডায়নার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে, কিন্তু কিভাবে যেন নিজেকে না বলে সরে যায়। এদিকে ড্যানিয়েল পুরনো ছবি দেখছে আর অবন্তিকা বইয়ের তাকে সাউন্ড থেরাপির বই বের করে দেখে তার নিচে ন্যান্সি ড্যানিয়েলের নাম লেখা। এদিকে ড্যানিয়েল ন্যান্সির সার্টিফিকেট আর তার করা সব এক্সপেরিমেন্টের কাগজ ঘেটে দেখছে। তখনই ন্যান্সিকে ধীরে ধীরে আসতে দেখা যায়। আসলে সেদিন সেই তান্ত্রিক ন্যান্সিকে কল দিয়ে বলেছিল ওরা তোমার অস্ত্র নিয়ে ব্যবহার শুরু করে দিয়েছে। ডায়নার ডক্টর তখন ড্যানিয়েল মানে ন্যান্সিকে কল দিয়ে বলেছিল 1 ঘন্টা পরেই ডায়নাকে ভেন্টিলেটর থেকে সরিয়ে দেওয়া হবে। ন্যান্সি এসে ড্যানিয়েলকে বলে তুমি এখনো ইনসুলিন নেওনি কেন, ডিনার করবে না? ড্যানিয়েল বলে না। ন্যান্সি ভালো সাজার নাটক করে বলে এত বছর ধরে তোমার সাথে থেকে ডায়নার প্রতি তোমার ভালোবাসা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, আমরা এখানে কি বা করতে পারি? ড্যানিয়েল বলে আমি বা ডক্টর কিছুই করতে পারিনি, কিন্তু তুমি তো পেরেছো তাই না? একজন ডক্টর হওয়া সত্ত্বেও 34 বছর পর্যন্ত আমি তোমার সব চক্রান্ত কিভাবে বুঝতে পারলাম না, এটা ভেবেই তো আমার রাগ হচ্ছে। ড্যানিয়েলের হাতে তার সব পুরনো এক্সপেরিমেন্টের কাগজ আর ছবি দেখে ন্যান্সি বুঝে যায় ড্যানিয়েল তার সব সত্য জেনে গেছে। প্রচুর রেগে গেলেও নিজেকে শান্ত রেখে বলে এখন তো বুঝে গেছো তাই না, বলে ইনসুলিন দিয়ে কেমন ভাবে যেন তাকায়। লাইব্রেরিতে অবন্তিকা রুবেনকে ন্যান্সির লেখা বই দেখালে রুবেন মনোযোগ দিয়ে বইটা পড়তে শুরু করে। ন্যান্সি ড্যানিয়েলকে বলে সাউন্ড থেরাপির মাধ্যমে আমি এমন এক চিকিৎসা পদ্ধতি খোঁজার চেষ্টা করছিলাম যেটা কেউ কখনো কল্পনাও করেনি। আর ডায়না তখন সামান্য কিছু বাদ্যযন্ত্র দিয়ে প্রতিবন্ধীদের চিকিৎসা দিয়ে সবার প্রশংসা কুড়াচ্ছিল। ডায়নার এই সফলতা দেখে আমি কি আর চুপচাপ বসে থাকবো নাকি? তাই আমি ঠিক করে নিই যেভাবেই হোক ডায়নার উপরে উঠতেই হবে। তাই আমি নতুন এক চিকিৎসা পদ্ধতি বানানোর কথা ভাবি, তবে তার জন্য বাদুড়ের আওয়াজের ব্যবহারই যথেষ্ট ছিল না। আর সেজন্যই আমি কালো জাদুর ব্যবহার করতে এক তান্ত্রিকের কাছে যাই, আর সে আমাকে কালো জাদু করা এক লাল বাদুড় দেয়। লাইব্রেরিতে রুবেন বই পড়ে বলে বাদুড়ের শব্দ ব্যবহার করেও প্রতিবন্ধী বাচ্চাদের চিকিৎসা করা হয়। ন্যান্সি বলে নতুন চিকিৎসা পদ্ধতি বানিয়ে নাম কামানোর জন্য আমি সব করতে রাজি ছিলাম। তাই আমার নজর পড়ে ডায়নার কুড়িয়ে পাওয়া ওই বাচ্চাদের উপরে, যারা আমার এক্সপেরিমেন্টের জন্য একদম উপযুক্ত গিনিপিগ ছিল। ন্যান্সি নির্দয়ের মতো প্রতিবন্ধী বাচ্চাদের তার ল্যাবে নিয়ে এসে বিশেষ এক চেয়ারে বেঁধে শত শত বাদুড়ের শব্দ শোনাতো। ভয়ানক সেই শব্দ সহ্য করতে না পেরে বাচ্চাগুলোর শরীর প্যারালাইসিস হয়ে যেত আর তারা ব্রেইন স্ট্রোক করে মারা যেত, ঠিক যেভাবে বর্তমানে স্টুডেন্টগুলো মারা গেছে। অবন্তিকা বলে তার মানে বাচ্চাগুলোর উপরে অমানবিক অত্যাচার করে মেরে ফেলা হতো। রুবেন বলে হ্যাঁ, একদিকে ডায়না তার মিউজিক থেরাপি দিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করছিল, আর ন্যান্সি চিকিৎসার নামে ওই বাচ্চাদেরকে গিনিপিগ বানিয়ে মারছিল। বাচ্চাগুলো মারা গেলে ইঞ্জেকশন পুশ করে মহামারীতে মারা গেছে বলে রিপোর্ট বানাতো। ডায়না একদিন ল্যাবে এসে দেখে তার এক সন্তানকে আজব সব যন্ত্রপাতি পরিয়ে বসিয়ে রাখা। সে ন্যান্সির সব শয়তানি বুঝতে পেরে দ্রুত বাচ্চাটিকে নিয়ে তার সব ভিডিও রেকর্ডের ক্যাসেট নিয়ে পালাতে গেলে ন্যান্সি একটা ভায়োলিন দিয়ে বাড়ি দিয়ে ফেলে মাথায় জোরে জোরে বাড়ি মারতে থাকে। সাথে সাথেই ডায়না কোমায় চলে যায়। শয়তান ন্যান্সি ডায়নার বানানো সেই মিউজিকের নোট পুড়িয়ে দেয়। ওই সময় ডায়নার আত্মা তার শরীরে থাকলেও সমস্যা, আবার শরীর থেকে আত্মা বের হয়ে গেলেও সমস্যা। তাই সে আবারও সেই ব্ল্যাক ম্যাজিকের মহিলার কাছে আসে। তান্ত্রিক সেই কালো জাদুর বাদুড় দিয়ে বলে তোমাকে এখন ওর শরীর এবং আত্মার এমন অবস্থা করতে হবে যেন ডায়না চাইলেও কিছুই করতে পারে না। একবার ওই বাচ্চাদের বিষয়ে জানাজানি হয়ে গেলে তুমি ফেসে যাবে, আর যারা এই সত্য জানার চেষ্টা করবে না কেন তাকেই ওই কালো জাদুর শক্তি আটকে দিবে। ড্যানিয়েল রেগে বলে তোমার ওই বাদুড়ের ডাকের চিকিৎসা পদ্ধতি আর কালো জাদু থেকেও ডায়না আর ওই বাচ্চাদের সাথে ওই মিউজিকের সম্পর্ক আরো গভীর ছিল। সব শুনেও ন্যান্সি চুপচাপ ভয়ানক এক দৃষ্টিতে ড্যানিয়েলকে দেখতে থাকে। তখনই ড্যানিয়েলের ডান কানে তীব্র ব্যথা হয়। কানে হাত দিতে দেখে কান থেকে রক্ত পড়ছে। তার আর বুঝতে বাকি থাকে না যে ন্যান্সি তার ওষুধে বিষ মিশিয়ে দিয়েছিল। ড্যানিয়েল যন্ত্রণায় ছটফট করলে ন্যান্সি বলে আমি তো কিছুই করিনি, সব করেছে ডায়নার আত্মা। তোমাদের সবকটাকে মেরে ডায়নাকেও শেষ করে দিব, ব্যাস আমার রাস্তা একদম পরিষ্কার। সাথে সাথেই ড্যানিয়েল মারা যায়। সম্পূর্ণ বই পড়ে রুবেন বলে ওই ন্যান্সি আসল শয়তান। তখনই ন্যান্সি তার 2 সহকারীকে নিয়ে লাইব্রেরিতে আসে। উপর থেকে অবন্তিকা আর রুবেন চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। ন্যান্সি বলে 34 বছর ধরে এই বিছানায় শুয়ে বুঝতে পেরেছ মেডিকেলের সেবা আর ব্যবসার মাঝে একটা পার্থক্য আছে। তুমি সেদিন এই ব্যবসাটা বোঝনি বলে আজ তুমি এখানে, আর আমি সফল এক ডক্টর। রিসার্চের জন্য গিনিপিগ হিসাবে ব্যবহার করা তোমার ওই 42 বাচ্চা আমার জন্য ওরা কোনো জীবন না, বরং একটা স্যাম্পল, বুঝেছো? যেমনটা তুমি আমার জন্য এখন এক স্যাম্পল, মানে গিনিপিগ, ব্যাস বলে অক্সিমিটারটা খুলে দেয়। অবন্তিকা দৌড়ে আসতে গেলে রুবেন তাকে আটকায়। ন্যান্সি বলে তোমার এই অবস্থায় কোনো ওষুধ কাজ করবে না, এটাও আমি আমার রিসার্চে খুঁজে বের করেছিলাম। আমার সব পরীক্ষা শেষ আর তোমার কাজও শেষ, বলেই অক্সিজেন মাস্ক খুলতে গেলেই অবন্তিকা আর সহ্য করতে না পেরে চিৎকার করে থামতে বলে। সাথে সাথেই দুজন এসে তাদের উপর হামলা করলে রুবেন সবাইকে মারতে থাকে।
থাকে। আর অবন্তিকা এসে ডায়নাকে বাঁচাতে গেলে ন্যান্সি তার চুল ধরে বেডের রডের উপরে জোরে জোরে মাথায় বাড়ি দিয়ে মেঝেতে ফেলে দিলে অবন্তিকা ব্যথায় কোকাতে থাকে। ন্যান্সি শয়তানের মতো হাসতে হাসতে ডায়নার মুখ থেকে অক্সিজেন মাস্ক সরাতে গেলেই বেডটা আপনা আপনি সরে যায়। সাথে সাথেই তীক্ষ্ণ এক শব্দ শুরু হয়। তার মানে ডায়নার বাচ্চারা তাকে বাঁচাচ্ছে। এত তীক্ষ্ণ শব্দ সহ্য করতে না পেরে সবাই কানে হাত দিলেও ন্যান্সি শয়তানের মতো হাসতে থাকে, কারণ সে যে ইয়ারবাড পড়ে আছে তা এই ফ্রিকোয়েন্সিকে স্বাভাবিক সাউন্ডে বদলে দিচ্ছে, তাই তার কিছুই হচ্ছে না। ডায়নার সব শয়তানের আত্মারা রেগে তাক থেকে বই ছুটতে থাকে। ন্যান্সি ডায়নাকে বলে, আবার ওরা তোকে বাঁচাতে এসেছে, কিন্তু আমিও কি কম নাকি? বলে একটা ফ্রিকোয়েন্সি মেশিন চালিয়ে উঁচুতে ধরে। সাথে সাথে সেই ফ্রিকোয়েন্সি শুনে হাজার হাজার বাদুর লাইব্রেরির সিলিং ভেঙে পুরো লাইব্রেরি ঘিরে ধরে। অপরদিকে কোন রকমে এক কোনায় গিয়ে লুকায়। বাদুরের শব্দে সব বাচ্চার আত্মা যন্ত্রণায় ছটফট করতে থাকে। ডায়নার আত্মা কোনোভাবেই তাদের কষ্ট কমাতে পারে না। আর এই সুযোগে ন্যান্সি ডায়নার অক্সিজেন মাস্ক টেনে খুলে ফেলে। রুবেন ন্যান্সির লোকদেরকে মেরে পেছনে সরতে গেলেই বাদুরের কারণে কিছু দেখতে না পেরে সিঁড়িতে পড়ে যায়। ন্যান্সি এসে বলে, এসেছিস ভূত ধরতে, তো ভূত ধর, আমার পথের মাঝখানে আসলে তোকে একদম শেষ করে দিব। বলে রুবেনকে ধাক্কা দিয়ে ফেলে ইঞ্জেকশন নিয়ে ডায়নার কাছে আসে। রুবেন কোন রকমের পিয়ানোর কাছে এসে ডায়নার বানানো মিউজিক বাজাতে শুরু করে। সাথে সাথেই বাচ্চার আত্মারা শান্ত হয়ে যায়। ধীরে ধীরে সব বাদুর চলে যায়। ডায়না বুঝে যায় তার এই সুরই কেবল এদের মতো বাচ্চাদেরকে ঠিক করতে পারবে, তাই সে ধীরে ধীরে তার শরীরের কাছে আসে। হঠাৎ পেছনে তাকালে দেখে তার সন্তানরা সবাই তার পেছনেই দাঁড়ানো। সবাই তার হাত ধরে হাতের উপরে রাখতেই ডায়না নড়ে ওঠে। ন্যান্সি রুবেনকে আটকাতে যেতে গেলে ডায়না হুট করেই তার হাত ধরে টান দেয়। সাথে সাথেই রুবেন মেঝেতে পড়ে যায়। ডায়না ধীরে ধীরে সব মনে পড়তে থাকে। সব বাচ্চার আত্মারা জোরে জোরে শব্দ করতে থাকে। ন্যান্সির ইয়ারবাড আপনা আপনি খুলে যায়। প্রচন্ড শব্দে তার মাথার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র হাড় ভেঙে রক্ত বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তীব্র যন্ত্রণায় সে কানে দুই হাত চেপে ধরে। ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে সে যেভাবে নরকীয় যন্ত্রণা দিয়ে মেরেছিল, আজ সেই যন্ত্রণা তার ভোগ করার পালা। মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর বাকিয়ে আসে। পুরো শরীরের চামড়া শুকিয়ে শিরা উপশিরা বের হয়ে আসে। সাথে সাথেই সে মেঝেতে পড়ে মারা যায়। ডায়না ধীরে ধীরে চোখ মেলে তাকায়। কেটে যায় বেশ কয়েকটা দিন। ডায়না এখন বেশ সুস্থ। রুবেন ডায়নাকে হুইল চেয়ারে বসিয়ে স্পেশাল চাইল্ড হোমে নিয়ে আসে, যেখানে ডায়নার 42 জন সন্তানের মতোই অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে। রুবেন অবন্তিকাকে বলে, এই প্রথম কোনো কেস আমার মনকে অনেক শান্তি দিয়েছে। অবন্তিকা বলে, আমি ভাবছি 34 বছর যাবৎ অসাড় হয়ে পড়ে থাকা মানুষটা আমার যত্নে সুস্থ হলো কিভাবে। রুবেন বলে, তোমার ভালো ব্যবহার আর পজিটিভ চিন্তার জন্যই এটা সম্ভব হয়েছে। ডায়নার প্রতিবন্ধী বাচ্চাদের মাথায় হাত রেখে পরম যত্নে যে কথাটা বলতো, অবন্তিকা ঠিক সেভাবেই ডায়নার মাথায় হাত রেখে ডায়নাকে বলেছিল, সবাই এই দুনিয়ায় একটা উদ্দেশ্য নিয়ে আসে, আমি এসেছি তোমার জন্য, তাই তোমার সাথেই থাকবো। ডায়না তার মিউজিক দিয়ে সবাইকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। রুবেন সেই 42 বাচ্চার কবরে আসলে আবারও চার্চের ঘন্টার আওয়াজ শুনতে পায়। আর এভাবেই সেই 42 বাচ্চা তাদের ন্যায় বিচার পায়। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।